নাও হোয়াট ইজ দ্য এইম অফ সার্জারি হিয়ার? আমি যেখানে সার্জারির কথা এত বলে আসছি, ভেরি গুড, পেশেন্ট হয়তো অ্যাগ্রি টু পারফর্ম সার্জারি, অথবা তুমি হয়তো ইনিশিয়াল ম্যানেজমেন্ট করেছো, তুমি এখন দেখছো যে পেশেন্টকে আর টিকায় রাখা যাবে না, তুমি সার্জনের কাছে ফরওয়ার্ড করলে। বাট হোয়াট ইজ দ্য এইম অফ অপারেশন ইজ, হোয়াট ইজ দ্য এইম অফ সার্জারি? এখানে আমাদের সবাইকে জানতে হবে দেয়ার আর সাম এইমস ফর দি অপারেশন, অপারেটিভ ট্রিটমেন্ট হিয়ার, that is in the case of bleeding peptic ulcer. First of all, the aim of the operation is to stop bleeding, nothing more than this. Patient এসেছে, ইন্ডিকেশন রয়েছে, আমাদের aim should be to stop the bleeding. Nitu, are you clear to hear me? Ji sir. Okay, thank you. The most common side of bleeding from a peptic ulcer is the duodenum. এবং আমরা আগেই জেনেছি, তাহলে হলো কি আমাদের এইমটা হচ্ছে কি, এইম অফ দিস সার্জারি ট্রিটমেন্ট ইজ টু স্টপ ব্লিডিং। ওকে, দিস ইজ দি মেজর এইম। আমরা জানি ব্লিডিংটা যা হয় কমনলি ফ্রম হয় ডিউডেনাম থেকে, মোস্টলি ফ্রম দি পোস্টেরিয়র ওয়াল অফ দি ডিউডেনাম। কেন? পোস্টেরিয়র অফ দি ডিউডেনামে যদি একটা আলসার থেকে থাকে, পেপটিক আলসারটা যদি পোস্টেরিয়র ওয়ালে হয়ে থাকে, আলসারটা যখন প্রসিড করতে থাকে, তখন ওখানে কি হয়, যখন ডিউডেনাল ওয়ালটাকে প্রায় ওরা প্রসিড মানে ইনভলভ করে ফেলতে পারে, তখন পোস্টেরিয়র ওয়ালের পিছন দিয়ে একটা গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি যায়, যেটা স্টমাককে সাপ্লাই দেওয়ার জন্য। তো একদম ক্লোজ কন্ট্যাক্ট অফ দি ডিউডেনামের ফার্স্ট পার্টে পোস্টেরিয়র ওয়ালের সাথে থাকে। এখন ওই ভেসেলটা যদি ইরোড হয়ে যায়, তখন হিউজ ব্লিডিংটা হয়। ওকে, তো এরকম ক্ষেত্রে আমরা কি করি, যে দেখলাম যে আমাদের ঠিক আছে, আমাদের ডায়াগনোসিস এস্টাবলিশড হয়ে গেল যে হ্যাঁ, এটা যে ব্লিডিং পেপটিক আলসার অ্যান্ড দিস ব্লিডস কামস ফ্রম দি ডিউডেনাম। তো নাও আই এম গোয়িং ফর দিস সার্জারি অ্যান্ড হোয়াট আই উইল ডু। আমি সার্জারি মিনসে পেশেন্টকে যখন আমি ওটি টেবিলে নিচ্ছি, তাকে প্রি অ্যানেস্থেটিক চেক আপ করে অ্যানেস্থেশিয়া দিয়ে পেশেন্টটাকে আমি ল্যাপারোটমি করলাম। ডু ইউ নো হোয়াট ইজ ল্যাপারোটমি? ল্যাপারোটমি আমরা কমনলি ইউজ দি টার্ম হোয়েন উই ওপেন দি অ্যাবডোমেন বাই সার্জিক্যাল মিনস। আমরা সার্জারি করে যখন অ্যাবডোমেনটাকে ওপেন করি, এই প্রসিডিউরটাকে কমনলি আমরা টার্ম ইউজ করি ল্যাপারেটমি। ওকে, তো আমরা প্রথমে যখন এবার আমরা ব্লিডিং পেপটিক আলসার পেশেন্টকে অপারেশনের জন্য যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা যখন ল্যাপারেটমি করব, দ্যাট ইজ আমরা অ্যাবডোমেনটাকে আন্ডার অ্যানেস্থেশিয়া উইথ অ্যাসেপটিক প্রিকশন আমরা অ্যাবডোমেনটাকে ওপেন করলাম, করে আমরা স্টমাক অ্যান্ড ডিউডেনামটাকে ফাইন্ড আউট করলাম। But bleeding is occurring from the inside of the stomach and duodenum, not from the outside. So, if we have to reach the side of bleeding, we must have to open the stomach and duodenum. Is it clear to you? Yes sir. আমরা ল্যাপারোটমি করে অ্যাবডোমেনটাকে ওপেন করলাম, স্টমাক অ্যান্ড ডিউডেনামটা আইডেন্টিফাই করলাম। ওকে, বাট আলসার ইজ নট সিচুয়েটেড ইন দি এক্সটার্নাল সারফেস অফ দি স্টমাক অ্যান্ড ডিউডেনাম। সো আমি যখন স্টমাক অ্যান্ড ডিউডেনামটাকে আমি দেখতে পাচ্ছি, হাতে ধরতে পারছি, তখন কিন্তু ওখানে কোনো আলসার পাচ্ছি না, বিকজ আলসার ইজ সিচুয়েটেড ইন দি ইন্টেরিয়র ওয়াল, মানে ভিতরের সাইডে রয়েছে। ওকে, তাহলে আমাকে টু রিচ দি আলসার সাইড উই মাস্ট হ্যাভ টু ওপেন দি স্টমাক অ্যান্ড ডিউডেনাম। আদারওয়াইজ আমি কি আলসার সাইডে যেতে পারবো? না স্যার। নো। তাহলে এবার আমরা কি করব, স্টমাক অ্যান্ড ডিউডেনামে, ইউজুয়ালি ডিউডেনাম অ্যান্ড ইন দি পাইলোরাসে, ইউজুয়ালি পাইলোরাস থেকে আমরা ডিউডেনাম ফার্স্ট পার্ট পর্যন্ত ইট শুড বি ওপেন বাই এ লংগিটিউডিনাল ইনসিশন। একটা লংগিটিউডিনাল ইনসিশন দিয়ে আমি পাইলোরাস থেকে ডিউডেনামটাকে ওপেন করব। দেন ইট ইজ পসিবল ফর আস টু visualize the bleeding side. Okay, bleeding side আমি visualize করলাম। and now how I can control the bleeding? আমরা এটাকে ওপেন করে কি ব্লিডিং কন্ট্রোল হবে? নো। আমরা দেখলাম যে দেয়ার ইজ অ্যান আলসার, এবং আলসারের ওখান থেকে একটা ভেসেল স্পোর্ট করে ব্লিডিং হচ্ছে। যেহেতু এই ব্লিডিংটা আসে ফ্রম গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি, তাহলে আর্টেরিয়াল ব্লিডিংটা অলওয়েজ স্পোর্টিং হয়, ওটা মানে লাফিয়ে লাফিয়ে ব্লাডটা আসছে, এটা আমাদের কাছে ক্লিয়ারলি ভিজিবল হয়ে গেল। দেন উই শুড প্লেস এ সুচার দ্যাট আন্ডাররান দি ভেসেল। আমরা এবার ওখানে অ্যাবজর্বেবল সুচার দিয়ে, ডিলেড অ্যাবজর্বেবল সুচার, দ্যাট ইজ দি ভিক্রিল। আগে আমরা ক্যাটগার্ড ইউজ করতাম, বাট আরও ডিলেড অ্যাবজর্পশনের জন্য আমরা এখানে ভিক্রিল ইউজ করি। এটা একটা মনোফ্লামেন্ট অ্যাবজর্বেবল সুচার মেটেরিয়াল। এটা দিয়ে আমরা এবার ব্লিডিং ভেসেলটাকে এনসার্কেল করে একটা স্টিচ নিব, যাতে করে আমরা যখন এটা নটটাকে টাইট করব, যখন ভেসেলটা যেন ওই নটের মধ্যে পড়ে যায়। তাহলে পলিসিটা বুঝতে পেরেছ?
the bleeding control by using a well placed suture that underrun the vessels. আমরা ভেসেলটাকে এনসার্কেল করে স্টিচ নট দিব, আগে স্টিচ তুলে নিব, নিয়ে আমরা এবার নটটা টাইট করব এমনভাবে যাতে ডিউডেনামের ওয়াল সহ ব্লিডিং ভেসেলটা একসাথে টাইট হয়ে যায়। তুমি কি আমার প্ল্যানটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এবার কি ব্লিডিংটা তোমার ভেসেল সহ জায়গাটা খেয়ে তোমাকে বন্ধ হয়ে গেল। যদি শুধু আমরা ভেসেলটাকে বাঁধতে যাই তাহলে দেয়ার মে বি এ চান্স অফ স্লিপিং অফ দি লিগেচার অর স্লাপ আউট অফ দি লিগেচার। সো তোমাকে আলসার মার্জিন সহ ব্লিডিং ভেসেলটাকে একসাথে ভিতরে নিয়ে একসাথে করে তোমাকে নট দিতে হবে। ওকে, তাহলে এটা হলো কি জাস্ট তোমার ব্লিডিংটা কন্ট্রোল হয়ে গেল। এবার তুমি নটটা কেটে দিয়ে তুমি ভালো করে খেয়াল করলে, অবজার্ভ করলে যে হোয়েদার দেয়ার ইজ উজিং, দেখলে যে না দেয়ার ইজ নো উজিং অ্যান্ড ইটস ব্লিডিং ইজ কন্ট্রোল। নাও এখন কি তুমি স্টমাক ডিউডেনাম যেটা ওপেন করেছো ওইভাবে রেখে আসবে? নো, না স্যার। দ্যাট ইজ নট দি প্রসিডিওর। তাহলে আমাদেরকে এখন এই গাটের কন্টিনিউটি মেনটেন করার জন্য ওটাকে আবার নতুন করে স্টিচ করতে হবে। বাট আমরা যে মেথডে ওপেন করেছি ওই মেথডে কিন্তু এটাকে ক্লোজ করতে পারবো না। আমরা তো লঙ্গিটিউডিনাল স্টিচ দিয়ে এটাকে আমরা ওপেন করেছি, ঠিক আছে? আমরা যে লঙ্গিটিউডিনাল স্টিচ দিয়ে ওপেন করেছি যাতে করে আমরা ওটাকে আর লঙ্গিটিউডিনাল স্টিচ দিয়ে আমরা কিন্তু বন্ধ করতে পারবো না। সেক্ষেত্রে কি হবে, লঙ্গিটিউডিনাল স্টিচ দিয়ে বন্ধ করতে গেলে ওখানে আর স্টেনোসিস হওয়ার চান্স থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, পাইলোরোপ্লাস্টি করব। এটা টার্ম মনে রাখো, পাইলোরোপ্লাস্টি। আমরা আগে বলেছি যে এই টার্মটা তোমাদের কাছে নোন, ইট ইজ নট আননোন। The pyloroplasty is then closed with an interrupted sutures in a transverse direction. তাহলে আমরা লঙ্গিটিউডিনাল ডিরেকশনে কেটেছিলাম, ওটাকে আবার আমরা এখন এই ট্রান্সভার্স ডিরেকশনে আমরা ক্লোজ করে দিচ্ছি। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো? রেজাল্টটা দাঁড়ালো যে পাইলোরাসটা ওয়াইডেন্ড হয়ে গেল, পাইলোরাসের ভিতরে ইন্টারনাল স্পেসটা একটু বড় হয়ে গেল। এটাকে আমরা বলি পাইলোরোপ্লাস্টি। দেন পাইলোরোপ্লাস্টি ইজ দেন ক্লোজড উইথ ইন্টাররেটেড সুসার্স ইন এ ট্রান্সভার্স ডিরেকশন। ব্যাস, আমাদের এটা ডিউডেনামের ব্লিডিং সাইটের ব্লিডিং কন্ট্রোল হলো অ্যান্ড আমাদের ডিউডেনাম এবং পাইলোরাসটাকে ক্লোজ করা হয়ে গেল। সো উই হ্যাভ ফিনিশড আওয়ার জব হিয়ার। বাট ইফ ইট ইজ কেস অফ গ্যাস্ট্রিক আলসার, আমরা আগে ডায়াগনোসিস হয়েছে আমাদের ধরো যে ব্লিডিংটা হচ্ছে ফ্রম স্টমাক আলসার থেকে, যেটাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলছি। সেক্ষেত্রেও আমরা কি করব, আমাদের প্রসিডিউর ইজ সেম। আমরা ল্যাপারোটমি করব, করে স্টমাক, যেহেতু আমরা আগের থেকে এন্ডোস্কোপিক্যালি জেনেছি যে দেয়ার ইজ অ্যান আলসার ইন দি স্টমাক, তাহলে আমাদেরকে এখন আর পাইলোরাস বা ডিউডেনাম ওপেন করার দরকার নেই। আমরা স্টমাকটাকে ওপেন করলাম, আমরা আলসার সাইডটাকে ভিজুয়ালাইজ করলাম যে হ্যাঁ দ্যার ইজ দ্য আলসার। সেক্ষেত্রে আমরা জানি, এখানে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, ডিউডেনাল আলসার নেভার টার্নস টু ম্যালিগনেন্সি, বাট গ্যাস্ট্রিক আলসার হ্যাভ দি টেন্ডেন্সি টু কনভার্ট ইনটু ম্যালিগনেন্সি। এটা মনে রাখবা যে স্টমাকে আলসারটা হ্যাভ এভরি চান্স টু বিকাম ম্যালিগনেন্ট। সো কখনোই যদি তোমার গ্যাস্ট্রিক আলসার পেয়ে থাকো, ইউ শুড কনসিডার ইট ইজ অ্যাজ সাসপিশিয়াস আলসার। এটাকে সন্দেহজনক দৃষ্টিতে তোমাকে দেখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা যখন জেনেছি যে স্টমাকের আলসারটা হলে এটা হ্যাভ এভরি পসিবিলিটি টু বিকাম ম্যালিগনেন্ট, সো তুমি ওখান থেকে একটুখানি মার্জিন থেকে একটু বায়োপসির জন্য স্যাম্পল নিয়ে নাও অ্যান্ড সেন্ড ইট ফর হিস্টোপ্যাথোলজি। ওকে, তাহলে আমরা যখন বায়োপসিটা নিলাম, নেওয়ার পরে এইবার আমাদের আগের মতো একই কাজ। আমরা যদি ওখানে কোনো ব্লিডিং ভেসেল আমাদের চোখে থেকে থাকে, ব্লিডিং ভেসেলটা সহ আলসার মার্জিনটা দুই দিক থেকে নিয়ে আমরা স্টিচ করে এটাকে বন্ধ করে দিলাম। ওকে, স্টিচটাকে রিমেনিং অংশটাকে কেটে দিলাম। উই হ্যাভ ফিনিশড আওয়ার জব। নাও আমরা এবার কী করলাম, স্টমাকটাকে এবার যেভাবে কেটেছি স্টমাকের ক্ষেত্রে আর পাইলোরোপ্লাস্টির মতো ট্রান্সভার্স ডিরেকশনে ক্লোজ করতে হবে না, এটা লঙ্গিটিউডনালি আমরা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তাহলে এইবার আমরা কি করব, আমাদের কিন্তু এ পর্যন্ত আমাদের আলসার ম্যানেজমেন্ট বাই সার্জারি কন্ট্রোল হয়ে গেল। এখানে একটা কথা আছে, এই আলসারটা তো হয়েছে এক্সেসিভ অ্যাসিড সিক্রেশনের জন্য, ঠিক নয় কি? দিস আলসার ইজ এ পেপটিক আলসার, দ্যাট ইজ পেপটিক আলসারের অন্যতম কারণ হচ্ছে এক্সেসিভ অ্যাসিড সিক্রেশন। আমরা আগে জেনেছি যে এই পেপটিক আলসারের পজিটিভ ফ্যাক্টরের মধ্যে হচ্ছে এক্সেস অ্যাসিড সিক্রেশন, এবং এই অ্যাসিড সিক্রেশনটা বেশি হয় কোথার থেকে, স্টমাকের। দি অ্যাসিড সিক্রেশনটা হয় তোমার যে প্লেস থেকে, সেই প্লেসটাকে আমরা অনেক সময় আগে যদি গ্যাস্ট্রিক আলসার সার্জারির ক্ষেত্রে আমরা কিছু পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করি এই কারণের জন্য যে লোয়ার পোর্শন থেকে স্টমাকের যে অ্যাসিড সিক্রেশনটা বেশি হয় সেই জায়গাটুকু যদি আমরা সার্জারি করে বাদ দিতে পারি, তাহলে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ অ্যাসিড সিক্রেসিং সেলটা স্টমাকের বাইরে থাকলো না আর,
অ্যাসিড সিক্রেশন কম হবে, আলসারটা হবে না, দ্যাট ইজ পেপটিক আলসারের চান্সটা কমে যাবে। বাট এখানে কিন্তু যেহেতু আমরা স্টমাক ওপেন করেছি, ডিউডিনাম ওপেন করেছি, আমাদের মনে হতে পারে যে আমরা ওই ডেফিনিটিভ সার্জারিটা করবো কিনা, বাট নো, ডেফিনিটিভ সার্জারি লোয়ারিং অ্যাসিড সিক্রেশন ইজ নট অ্যালাউড অ্যাট দিস মোমেন্ট, এবং এখানে করার প্রয়োজন পড়েও না। সো আমরা এখানে ডেফিনিটিভ সার্জারি করব না, আমরা আলসারটাকে মানে সুসার ম্যাটেরিয়াল দিয়ে ক্লোজ করে দিয়ে ইন কেস অফ গ্যাস্ট্রিক আলসার অর ইন কেস অফ ডিউডিনাল আলসার আমরা অপারেশনটি ক্লোজ করব। A very large ulcer erode into a major branch of the left gastric artery may necessitate a subtotal gastrectomy incorporating the ulcer. হ্যাঁ, যদি কখনো দেখা যায় যে স্টমাকে যে ব্লিডিংটা হয় এটা হচ্ছে ফ্রম দি ব্রাঞ্চেস অফ দি লেফট গ্যাস্ট্রিক আর্টারি অ্যান্ড রাইট গ্যাস্ট্রিক আর্টারি ব্রাঞ্চ থেকে ইরোড করে ব্লিডিংটা হয়, মেইনলি হয় লেফট গ্যাস্ট্রিক আর্টারির ব্রাঞ্চ থেকে। তো যদি আমরা দেখি যে অপারেশনের সময় যে একটা বড় ভেসেল থেকে ব্লিডিংটা হচ্ছে, যেটা একটা ডাইরেক্ট ব্রাঞ্চ অফ দ্য লেফট গ্যাস্ট্রিক আর্টারি বা একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ, সেক্ষেত্রে আমাদেরকে অনেক সময় সাবটোটাল গ্যাস্ট্রেক্টমি উইথ সিটিংয়ে করার প্রয়োজন হতে পারে, বাট দিস সিচুয়েশান ইজ নট সো কমন। ওকে, তাহলে আমরা এবার দেখো এর পরবর্তীতে কি হচ্ছে। তাহলে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টটা কি করলাম, ল্যাপারোটমি করে আমরা স্টমাক ডিউডিনামটা কেটে আমরা আলসার সাইডে পৌঁছালাম, আলসার উইথ ব্লিডিং ভেসেলটাকে নিয়ে আন্ডারমাইন করে করে আমরা ক্লোজ করে দিলাম। দেন আমরা ইন কেস অফ পেপটিক আলসার আমরা পাইলোরোপ্লাস্টি করে দিলাম, ইন কেস অফ গ্যাস্ট্রিক আলসার আমরা সেম ডিরেকশনে স্টমাকটাকে ক্লোজ করে অ্যাবডোমেন ক্লোজ করে আমরা বেরিয়ে চলে আসলাম। নাও এরপরে কি পেশেন্টকে আমরা ছেড়ে দেবো যে যা বাবা তুই বাড়ি চলে যা, তুই যা খুশি তাই করবে, যা তোর কোনো সমস্যা নেই? নট দ্যাট। এক্ষেত্রে আমাদের লং টার্ম প্রিভেনশন ফর রিকারেন্ট অফ দ্য ব্লিডিং আলসার্স আমাদেরকে সে পথে হাঁটতে হবে। তাহলে নেক্সট স্টেপ অফ অপারেশন ইজ সার্জারি ইজ কি? লং টার্ম প্রিভেনশন অফ রিকারেন্ট ব্লিডিং পেপটিক আলসার। তোমাকে একটা লং টার্ম ম্যানেজমেন্ট দিতে হবে যাতে আবার রিকারেন্সটা না হয়। সেক্ষেত্রে আমাদের একটা কী করতে হবে? পেশেন্ট শুড বি এক্সামিন ফর এইচ পাইলোরি ইনফেস্টেশন। যদি এইচ পাইলোরি ইনফেস্টেশন থেকে থাকে তাকে এইচ পাইলোরি ইরাডিকেশনের থেরাপি দিতে হবে, এবং থেরাপিটা ওষুধটা সেইভাবে কন্টিনিউ করার পরে এন্ড হয়ে যাওয়ার পরে পুনরায় টেস্ট করতে হবে, দেখলাম যে না তার এইচ পাইলোরি ইরাডিকেশনটা কমপ্লিট হয়ে গেছে, আর তখন ফার্দার ট্রিটমেন্টের প্রয়োজন নাই। যদি এই পেশেন্ট এনএসআইডি ইউজার হয়ে থাকে তাহলে তাকে কি করতে হবে? হি মাস্ট বি স্টপ এনএসআইডি, এবং যদি কখনো তার এনএসআইডির প্রয়োজন হয় তাহলে অবশ্যই তাকে সাথে হাই ডোজ অফ পিপিআই দিতে হবে, প্রোটন পাম্প ইনহিবিটরের সাপোর্টে তাকে এনএসআইডি দেওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে কি, অনেক পেশেন্ট দেখা যায় যে লো ডোজ অ্যাসপিরিন খায়। এই লো ডোজ অ্যাসপিরিনটা কী জন্য খেতে হয়? ফর কন্ট্রোল ফর প্রাইমারি প্রিভেনশন অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড সেকেন্ডারি প্রিভেনশন অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। অর্থাৎ অনেকের আছে কি কার্ডিওভাস্কুলার রিস্ক আছে, এরকম ক্ষেত্রে কার্ডিওলজিস্টরা তাকে অ্যাসপিরিন প্রেসক্রাইব করে থাকে। অনেকের কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, পরে ফার্দার প্রিভেনশনের জন্য সেখানে অ্যাসপিরিন অ্যাড করে থাকে। তো দুটো সিচুয়েশান, প্রাইমারি কার্ডিওভাস্কুলার সিচুয়েশান অ্যান্ড সেকেন্ডারি কার্ডিওভাস্কুলার সিচুয়েশান। বাট যদি এই পেশেন্ট আমাদের লো ডোজ অ্যাসপিরিনে থেকে থাকে এবং তার যদি প্রাইমারি কার্ডিওভাস্কুলার স্ট্যাটাসে থেকে থাকে, সেক্ষেত্রে অ্যাসপিরিনটাকে আমরা বন্ধ করব না। ডু নট রিজিউম অ্যাসপিরিন ইন মোস্ট পেশেন্টস। এটা আমাদের জন্য খুব একটা ক্ষতিকারক হিসাবে আমরা দেখব না, তাকে প্রোটন পাম্প ইনহিবিটরের সাপোর্টে রাখব। আর যদি সেকেন্ডারি কার্ডিওভাস্কুলার সিচুয়েশান হয়ে থাকে এরকম ক্ষেত্রে আমরা রিজিউম অ্যাসপিরিন সুন আফটার হেমোস্টাসিস, আমরা অপারেশনের পরেই আমরা অ্যাসপিরিনটাকে বন্ধ করে দেব, যাতে করে আমরা সাধারণত ফার্দার ব্লিডিংয়ের চান্সটা সেখানে কমে আসবে। ওকে, এবং তাকে পিপিআই অ্যাড করব। আর যদি একটা ইডিওপ্যাথিক আলসার হয়ে থাকে যেখানে আমরা এমন কোনো ডেফিনিটিভ কারণ পাই নাই, সেক্ষেত্রে আমরা তাকে মেনটেনেন্স পিপিআই দিয়ে আমরা তাকে রিলিজ করে দিব। ওকে, হেয়ার ইজ সামথিং অ্যাবাউট দি ইরোসিভ গ্যাস্ট্রাইটিস। আমরা আগে বলেছি যে ইরোসিভ গ্যাস্ট্রাইটিস হলেও আমাদের অনেক সময় ব্লিডিংটা হতে পারে। সেক্ষেত্রে ডিস্ট্রাকশন অফ দি মিউকাস অফ দি স্টমাক হয় এবং কমন কজ ইজ এনএসআইডি, অ্যালকোহল অ্যান্ড স্ট্রেস। ট্রিটমেন্ট ইজ সাপোর্টিভ বাই চেঞ্জিং দি নন সিলেক্টিভ এনএসআইডি টু সিলেক্টিভ COX-2 inhibitor and stop alcohol and taking prophylactic antacids. দ্যাট ইজ দ্য মেডিকেল ম্যানেজমেন্টে যেতে হবে। সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড ইন সিভিয়ার গ্যাস্ট্রাইটিস, এবং সেক্ষেত্রে যদি হয় ইট ইজ এ ব্যাড থিং, এখানে আমাদের টোটাল গ্যাস্ট্রেক্টমি লাগে, যে পুরো স্টমাকটা আমাদের বাদ দিয়ে ফেলতে হয়।
Next thing is Mallory Oasis tear. Mallory Oasis tear. This is a longitudinal tear at the gastroesophageal junction which is induced by the repetitive and strenuous vomiting. অনেক সময় দেখবা যে অনেক আছে যে ফ্রিকোয়েন্ট ভমিটিং হচ্ছে, বমি হতে 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 বমির সাথে একটু রক্ত উঠছে। কমনলি মানুষজন সবাই বলে যে গলা চিরে রক্ত বের হচ্ছে। দিস ইজ দি এ লংজিটিউডাল টিয়ার অ্যাট দি গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন হুইচ ইজ ইন্ডিউসড বাই রিপিটেটিভ অ্যান্ড স্ট্রেনিয়াস ভমিটিং। পিকচারে তোমরা দেখো মেলোরি ওয়েসিস টিয়ারের কতগুলো পিকচার দেওয়া আছে। ডাউটলেস মেনি সাচ লেশনস অকার অ্যান্ড ডু নট কজ ব্লিডিং। অনেক সময় দেখা যায় যে এরকম রিপিটেড ভমিটিং করলে এরকম টিয়ার হয়, বাট সব টিয়ারই যে ব্লিডিং হয় ইটস নট দ্যাট। When this is a cause of hematemesis, the lesion may often be missed, and as it can be difficult to see as it is just below the gastroesophageal junction, a position that can be difficult the inexperienced hand of endoscopist. অর্থাৎ অনেক সময় যদি ব্লিডিং হচ্ছে বাট এন্ডোস্কোপিস্টরা এটাকে সহজে ডিটেক্ট করতে পারে না, বিকজ এটা হচ্ছে একটা এমন ডিফিকাল্ট একটা প্লেস যেখানে সহজে ভিশনে ওরা আনতে পারে না। সেক্ষেত্রে আমরা কি করব, সেখানেও আমরা অকেশনালি দিস লেশনস কন্টিনিউ টু ব্লিড অ্যান্ড রিকোয়ার সার্জিক্যাল ট্রিটমেন্ট। ঠিক আছে, আমরা সেক্ষেত্রেও স্টোমাকটাকে ওপেন করব, ওপেন করে আমরা ডাইরেক্ট ভিজুয়ালাইজ করে আমরা এই জায়গাটাকে সুসারিং করে দেব। এক্ষেত্রে আমরা স্টোমাক ইজ ওপেন বাই লংগিটিউডিনাল গ্যাস্ট্রোটমি অ্যান্ড আপার সেকশন ইজ কেয়ারফুলি ইন্সপেক্টেড। ইট ইজ নর্মালি পসিবল টু পালপেট দি লংগিটিউডিনাল মিউকোসাল টিয়ার with a little induration at its edge, which gives a clue to the lesion's location, and underrunning is all that is required. এবং এই ক্ষেত্রে যখন আমরা আলসারটাকে লোকেট করতে পারলাম তখন আমরা তাকে সুসার করে এটাকে ক্লোজ করে দিতে পারলাম। ওকে, আরেকটা কারণ আছে যেটা আমাদের হেমাটেমেসিস অ্যান্ড ম্যালেনা হতে পারে, হেমাটেমেসিস হতে পারে, দ্যাট ইজ পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি। পোর্টাল হাইপারটেনশন যদি হয় সেক্ষেত্রে কমনলি কী হয়, ইসোফেজিয়াল ভ্যারিক্সের সৃষ্টি হয়ে থাকে। ইট রিফার্স টু দি চেঞ্জেস ইন দি মিউকাস অফ দি স্টোমাক ইন পেশেন্টস উইথ পোর্টাল হাইপারটেনশন, যেটাকে আমরা বলি পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি। মোস্ট কমন কজ অফ লিভার সিরোসিস অ্যান্ড পোর্টাল ভেন থ্রম্বোসিস হুইচ লিড টু গ্যাস্ট্রিক ভেরিসেস অ্যান্ড ইসোফেজিয়াল ভেরিসেস দ্যাট টেন্ড টু রাপচার অ্যান্ড পারফোরেট কজিং ব্লিডিং। By it controlled by endoscopic intervention, and the first line of treatment is by the band ligation therapy, and if it is failed, then doing transjugular intrahepatic portosystemic shunt. It is a very difficult operation, but commonly আমরা এটা endoscopic band ligation করে আমরা এই পোর্টাল হাইপারটেনসিভ ব্লিডিংটাকে কন্ট্রোল করতে পারি। থ্যাংক ইউ।